ডেঙ্গুতে একদিনের রেকর্ড ৮ জনের মৃত্যু, শনাক্ত ১২০০-রও বেশি। প্রথম দিকে লক্ষণ প্রকাশ না পাওয়ায় হয়ে উঠছে প্রাণঘাতী। লার্ভা নিধনে লোক দেখানো তৎপরতার অভিযোগ। সমবায় ব্যাংকের ভল্ট থেকে ১২,০০০ ভরি স্বর্ণ গায়েব। ৪ বছর পর প্রকাশ্যে এলো ঘটনা। দুদকের মামলায় আদালতে ৭ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র। জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণের পর কারাগারে মাহমুদুর রহমান। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি বিএনপির। তথ্য কমিশনের সংস্কার চান বিশ্লেষকরা। সব দলকে তথ্য অধিকার আইনের আওতায় আনার তাগিদ। সাইবার নিরাপত্তা সহ গণবিরোধী আইন সংস্কার হবে, জানালেন উপদেষ্টা। এবং রাজনৈতিক পরিচয়ের কারণেই সাকিবের বিরুদ্ধে মানুষের ক্ষোভ। অবস্থান পরিষ্কার করতে হবে নিজেকেই, বললেন ক্রীড়া উপদেষ্টা। খেলোয়াড় হিসেবে নিরাপত্তা দেবে সরকার। গণমাধ্যমকে জানিয়ে মশক নিধন অভিযান। ফটো সেশনেই সীমাবদ্ধ তৎপরতা। লোক দেখানো এমন অভিযানে রাজধানীতে এডিসের উৎপাত কমছে না বলে অভিযোগ নগরবাসীর। তবে সিটি কর্পোরেশনের দাবি, অভিযান নিয়মিতই চলছে। তাসনিয়া নিশাদ মিমের রিপোর্ট। আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে, বাড়ির ছাদে, বারিন্দায় ফুলের টব, প্লাস্টিকের পর্দা, এই সমস্ত জিনিসে যাতে পানি জমতে না পারে সেদিকে একটু খেয়াল রাখবে। গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে চলে মশক নিধনের তোড়জোড়। রোববার রাজধানীর জুরাইনের মুরাদপুরে পোকারবাজার এলাকার একটি মাত্র সড়কে স্প্রে করেই চলে যান দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মীরা। স্থানীয়দের অভিযোগ, লোক দেখানো এমন তৎপরতার কারণেই বাড়ছে এডিসের উপদ্রব। ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। যেমনের কাম হেমনা হালাই দিয়ে দিছে। আজকে যে টিভি আইছে, আজকে হাজার হাজার লোক আইছে। কেউ মশার ওষুধ দেয়, একদিন সপ্তাহে একদিন দেয়, সাপ করে মনে বছরে একবার। মাঝে মাঝে একটু ঔষধ দেয়, তাও গ্যাপ দিয়ে মাসের মধ্যে মনে একবার দেয়, আর বাকি দেয় না, মাঝে মাঝে একটু আসে। ডেঙ্গুর এই মৌসুমে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে অসম্পন্ন উন্নয়ন প্রকল্প। জুরাইনের বিভিন্ন সড়কে খোঁড়াখুড়ির কারণে প্রায় ৬ মাস ধরে জমে আছে বৃষ্টির পানি, আর তা পরিণত হয়েছে লার্ভার বাসস্থলে। মশা সারাক্ষণে বুঝছেন ঘরে থাকাই যায় না। ওষুধ দেয় কিন্তু পর্যাপ্ত পরিমাণ না। এই পানি হয়, পানিটা তো যেইতাছে না। বৃষ্টি হইলে তো হাঁটাই যায় না, প্রচুর পরিমাণে মশা। আপনি পানির অবস্থা দেখেন একদম কালো হয়ে গেছে। এই পানি কিন্তু আজকে প্রায় ৩ মাস যাবত সরতেই পারে না, এইখানেই আছে। পানিটা যদি জমা থাকে তাহলে তো আপনার মশা তো থাকবেই। এত সবের পরও দুই সিটি কর্পোরেশন বলছে, ডেঙ্গু প্রতিরোধে সব ওয়ার্ডে সকাল বিকাল পরিচালিত হচ্ছে মশক নিধন কর্মসূচি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে রোগীর যে তথ্য পেয়ে থাকি, সেই তথ্য অনুযায়ী আমরা সেই রোগীর বাড়ির চারপাশে আমরা 200 মিটারের মধ্যে আমাদের মশককর্মী চলে যাচ্ছে। কোনো জায়গায় যদি কোনো পাত্রে কোনো লার্ভা জমে থাকে বা কোনো রকম আমরা যদি কোনো প্রজননস্থল পেয়ে যাই, তো সেক্ষেত্রে সেগুলো আমরা ধ্বংস করে দিচ্ছি। আমরা সকালে আমরা লার্ভিসাইডিং কার্যক্রমটা পরিচালনা করে থাকি। আমরা বিশেষ করে আমাদের এই ওষুধটা আমরা প্রয়োগ করি জমানো পানিতে। সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত লার্ভিসাইডিং পরিচালনা করে থাকি, এবং এই পাশাপাশি আমরা সচেতনতামূলক লিফলেট বিতরণ করে থাকি। এবার বাংলাদেশ সমবায় ব্যাংকের লকার থেকে ১২,০০০ ভরি স্বর্ণ চুরি। ৪ বছর পর প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর এই ঘটনা। বিকেলে ব্যাংকের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক আহসানুল গনি বলেছেন, ২০২০ সালে গ্রাহকের স্বর্ণ বেনামে সরানো হয়। জড়িত ৭ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে চার্জশিটও দিয়েছে দুদক। দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক খাতে একের পর এক বেরিয়ে আসছে অনিয়মের অভিযোগ। এবার বাংলাদেশ সমবায় ব্যাংকের লকার থেকে স্বর্ণ গায়েবের তথ্য প্রকাশ করলেন খোদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ। একটা ব্যাংক আছে, যদিও এটা ব্যাংক কোম্পানিজ অ্যাক্টের আওতাভুক্ত নয়, এটাকে এক্সক্লুড করা হয়েছে, সমবায় ব্যাংক। তো সেই সমবায় ব্যাংকের অবস্থা হচ্ছে ১২,০০০ ভরি সোনা খোঁজ পাওয়া যাচ্ছে না। ১-২ ভরি নয়, রীতিমতো ব্যাংকটির লকার থেকে চুরি হয়েছে ১২,০০০ ভরি স্বর্ণ। ঘটনা ৪ বছর আগের হলেও রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আহসানুল গনি জানান, ২০২০ সালে নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেডের ১২ কোটি টাকা ঋণের বিপরীতে ১০ কোটি টাকা সুদ জমে।
এর সঙ্গে ব্যাংকে জামানত হিসেবে গ্রাহকের 12,000 ভরি স্বর্ণ জমা রাখে কোম্পানিটি। তবে কোম্পানি দেউলিয়া হলে কয়েকজন গ্রাহক আসলেও বাকিদের স্বর্ণ বেনামে ভুয়া কাগজে চুরি হয়ে যায় ব্যাংকের হেড অফিস মতিঝিল শাখা থেকে। ব্যাংকটির সহকারী মহাব্যবস্থাপক বলেন, অনেক গ্রাহকের সঙ্গে যোগাযোগ করেও সাড়া মেলেনি। কিছু স্বর্ণ এখানে আর নেই নাই আর কি। 16 সাল থেকে আমরা সর্বশেষ 16 সালে বলছি এদেরকে এত তারিখের মধ্যে নেওয়ার জন্য, নইলে নিলাম করব। তো 16 সালের পরে আর নিলাম হয় নাই আর কি। তো এই স্বর্ণটাই। এই ঘটনায় সমবায় ব্যাংকের 7 কর্মকর্তাকে আসামি করে 2021 সালের ফেব্রুয়ারিতে মামলা করে দুদক। একই বছর অক্টোবরে চার্জশিট দেয়া এই মামলা এখনো চলমান। কারা যে নিচে এটা আমরাও ঠিক মতো জানি না, তবে ওই 7 জন কর্মকর্তা ওই সেকশনে ছিল, তো ওনাদের স্বাক্ষর লাগতো, তো এই জন্য দুদক ওই 7 জনকে নামে চার্জশিট দিতে। 12,000 ভরি স্বর্ণ গায়েবের মতো ঘটনা 4 বছর পর সামনে আসা রীতিমতো বিস্ময়ের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এস আলমের স্থাবর অস্থাবর সম্পত্তির তালিকা চেয়েছেন হাইকোর্ট। আইন মন্ত্রণালয় ও আইজিআরকে তালিকা দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে এস আলম গ্রুপ ব্যাংক থেকে নেওয়া ঋণ ও পাচার করা অর্থের পরিমাণ এবং কী পদক্ষেপ নেওয়া হয়েছে তাও জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি কামরুল ইসলাম মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হক এই আদেশ দেন। শুনানিতে আদালত বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর, তাই তারা ধীরে এগুতে চান। যে টাকাটা নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ থেকে ফরেন কান্ট্রিজে, এটা রিপেট্রিয়েশন করার যে ইনিশিয়েটিভ কতটুকু নেওয়া হয়েছে এবং টোটাল লোন অ্যান্ড ক্রেডিট ফ্যাসিলিটিস অ্যাভেলড বাই এস আলম গ্রুপ, ইটস শেয়ার হোল্ডার ডিরেক্টরস অ্যান্ড দেয়ার ফ্যামিলি মেম্বার্স, কত টাকা এ পর্যন্ত এবং টোটাল আউটস্ট্যান্ডিং ব্যালেন্স এটা চাওয়া হয়েছে। এবং যে টাকাটা পাচার হয়েছে সেই টাকাটা ফেরত নেওয়ার জন্য, রিপ্যাট্রিয়েট করার জন্য কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সোফার বাই বাংলাদেশ ব্যাংক অ্যান্ড বিএফআই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় মাহমুদুর রহমান আত্মসমর্পণ করেছেন বলে জানান তার আইনজীবী। দেশে ফেরার 2 দিন পর ইনকিলাব মঞ্চের শত শত নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে রোববার ঢাকার সিএমএম আদালতে আসেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় আদালতে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই মামলার ঘটনাস্থল আমেরিকায়, সেইটাকে কারসাজি করে বাংলাদেশে ঘটনাস্থল দেখিয়ে সেই মামলা করেছেন এবং জনাব মাহমুদুর রহমান এবং শফিক রেহমানকে জেল দিয়েছে 5 বছরে। তিনি স্বেচ্ছায় আদালতে এসেছেন, তিনি জেলে যেতে চেয়েছেন, জামিন চান নাই। শেখ হাসিনা সরকারের আমলে তার বিরুদ্ধে দায়ের করা শতাধিক মামলার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন মাহমুদুর রহমান। আমি লড়াই অব্যাহত রাখবো, যদিও এই মামলা সর্বৈব মিথ্যা এবং একটা উদ্ভট মামলা। আমরা আপিল করব, প্রস্তুতি নিচ্ছি আমরা উচ্চতর আদালতে। সে আদালতের মাধ্যমে তিনি অবিলম্বে জনগণের মাঝে ফিরে আসবেন, মুক্তি পাবেন। এদিকে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলার তৎকালীন বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান নূর সজীব ওয়াজেদ জয়ের পেছনে পেছনে হেঁটে তাকে এগিয়ে নেওয়ার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর তীব্র সমালোচনা করে বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান নূর ও সাবেক সিএমএম রেজাউল করিম চৌধুরীর বিচারিক ক্ষমতা খর্ব করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান সুপ্রিম কোর্ট বারের সভাপতি। সজীব ওয়াজেদ জয় তাকে এগিয়ে নিচ্ছে কে? শেষে বিচার বস, যে কোর্টে বিচার হবে সেই কোর্টের বিচারক আসাদুজ্জামান নূর সাক্ষীকে আগে নিচ্ছে। সেই যে সাক্ষীকে আগে এগিয়ে নেওয়া সাক্ষী দিতে, এতে প্রমাণ করে তার বিচারের মানসিকতা ছিল না। দুর্গাপূজার সামনে রেখে স্বৈরাচারের দোসররা চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে তারেক রহমানের সব মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেছেন, গণহত্যাকারীদের আইনের বাইরে রেখে সংস্কার করলে তা টেকসই হবে না। জিয়া মঞ্চের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রাজধানীতে বের হয় বর্ণাঢ্য র্যালি। রোববার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়।
এর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতারা। গণহত্যাকারীদের প্রশাসনে রেখে সংস্কার করলে তা টেকসই হবে না বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। গণতন্ত্রের শত্রু যারা, জনগণের শত্রু যারা, স্বাধীনতার শত্রু যারা, তাদেরকে বাইরে রেখে আপনি সংস্কার করবেন, ওই সংস্কারকে ওই শত্রুরা হইতে দিবে না। তাদেরকে আইনের আওতায় আনেন, আপনি সময় নিয়ে সংস্কার করেন, কোনো আপত্তি নাই। জিয়া মঞ্চের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে স্বৈরাচারের দোসররা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। সকল পূজাকে আমরা দেখভাল করব, আমরা জনগণকে নিয়ে নিরাপত্তা দিব এবং সেখানে আমাদের নেতৃত্ব যদি ব্যর্থতা হয় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এদিন সকালে রাজধানীর ডিআরইউতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, সরকার রাষ্ট্র সংস্কারের জন্য কি করছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি। আমরা এই দেশে এখনো রিগড ইলেকশন দেখতে চাই না। এই দেশে এই সরকারের প্রথম থেকে চেষ্টা করা উচিত ছিল একটি ভালো নির্বাচন কমিশন বসাবার জন্য, কিন্তু নির্বাচন কমিশন নিয়ে কোনো কথাবার্তা নাই। তাদের কোনো রোড ম্যাপ দেয় না, কবে নির্বাচন দেবে তাও বলে না, কি সংস্কার করবে 6টি বিষয়ের সংস্কারের কথা বলেছে, অন্যান্য সংস্কারের ব্যাপারে তারা এখনো নিশ্চুপ আছে। 1 মাস যথেষ্ট সময়। সংবিধান সংশোধনের সুযোগ কেবল নির্বাচিত সরকারের বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। জনগণের ক্ষমতায়নে সরকারি দপ্তরের তথ্য প্রবাহ নিশ্চিতে তথ্য কমিশন সংস্কার সহ রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। এদিকে তথ্য গোপন করা নিপীড়নের বড় হাতিয়ার উল্লেখ করে আইন উপদেষ্টা বলেছেন, সাইবার সিকিউরিটি সহ গণবিরোধী সব আইন সংস্কার করবে সরকার। রাজধানীতে এক মতবিনিময় সভায় কথা বলেছেন বক্তারা। স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠায় রাজধানীর আগারগাঁওয়ে মতবিনিময় সভার আয়োজন করে তথ্য অধিকার ফোরাম ও এনজিও বিষয়ক ব্যুরো। এতে অংশ নিয়ে গণবিরোধী আইন সংস্কারের দাবি জানান অংশীজনেরা। যাতে স্বচ্ছতার জায়গাতেও সুনিশ্চিত হয়। বক্তারা বলেন, 2009 সালে তথ্য অধিকার আইন হলেও তথ্য প্রকাশে 46% এনজিওর নিজস্ব ওয়েবসাইট নেই। অংশীজনদের মতামত নিয়ে তথ্য কমিশন সংস্কারের দাবি জানান তারা। বলেন, নাগরিকদের ক্ষমতায়িত করতে হলে সরকারি অফিসে তথ্য প্রবাহ নিশ্চিত করতে হবে, পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনতে হবে। আমাদের পট পরিবর্তন হয়েছে, শুধুমাত্র কিছু মানুষের পরিবর্তন হয়েছে, প্রাতিষ্ঠানিক চর্চার পরিবর্তন হয়ে গেছে, এটা কিন্তু আমরা এখনো বলার মতো সাহস আমার অন্তত নাই। এক ধরনের কর্তৃত্ববাদের জঞ্জাল থেকে আরেক ধরনের কর্তৃত্ববাদের দিকে ধাবিত হচ্ছে কিনা সেটা নিয়ে কিন্তু আমার শঙ্কা আছে। স্বৈরাচারের ব্যাপারটা এখনো বিরাট, সর্বত্র হয়রানি এখনো অব্যাহত আছে। তো এর অবসান পাওয়া দরকার। রাজনৈতিক দলগুলো তথ্য অধিকার ওই আইনের অধীনে আসা উচিত কিনা সেটা আমরা গভীরভাবে বিশ্লেষণ করা দরকার। আয়োজনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, নিপীড়নের বড় হাতিয়ার তথ্য গোপন করা। শাসন, আইন, বিচার বিভাগ ঠিক না করে কোনো আইনের প্রয়োগ সম্ভব নয়। বিগত সরকার আমলে তথ্য অধিকার আইন হয়েছে, আবার তথ্য অধিকার বিনাশ করার মতো অনেক আইন হয়েছে। অরাজকতার একটা জঘন্যতম উদাহরণে পরিণত হয়েছিল বাংলাদেশ। সাইবার সিকিউরিটি অ্যাক্টেরা অনেকের জনপ্রিয় দাবি হচ্ছে এটাকে বাতিল করে দেওয়া। স্পিচ অফেন্স আমি বাদ দিব, কিন্তু কম্পিউটার অফেন্স, হ্যাকিং করা, ব্ল্যাকমেইল করার চেষ্টা করা, সেটাকে যদি আমি ক্রিমিনালাইজ করার থেকে বাতিল করি তাহলে দেশে অরাজকতা হয়ে যাবে। ফলে আমরা এই কিছু কিছু ক্ষেত্রে আইন সংশোধন করব। স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের তাগিদ দেন আলোচকরা। তথ্য অধিকার ছাড়া সকল অধিকার মূল্যহীন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রহস্য ধামাচাপা দিতেই সাংবাদিক দম্পতি সাগরুণী হত্যার তদন্তের দায়িত্ব দেয়া হয় র্যাবের হাতে, এমন অভিযোগ করেছেন মামলার বাদী রুনির ভাই নওশের রোমান। হত্যা রহস্য উদ্ঘাটনে আইনজীবীও নিয়োগ করেছেন তিনি। নতুন আইনজীবী শিশির মনির জানান, মামলার তদন্তভার পিবিআইকে দিতে আদালতে আবেদন করবেন তারা। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুনি হত্যার পর কেটে গেছে 1 যুগেরও বেশি সময়, কিন্তু এই হত্যা রহস্যের কোনো কুলকিনারা করতে পারেনি কোনো সংস্থায়। পুলিশ, সিআইডির হাত ঘুরে মামলার তদন্তভার র্যাবের কাছে গেলেও নেই কোনো অগ্রগতি। 113 বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়।
5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আশার আলো দেখতে শুরু করেছেন মামলার বাদী রুনির ভাই নওশের রোমান। নিয়োগ দিয়েছেন আইনজীবীও। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের রোমান জানান, হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতেই র্যাবকে দেয়া হয়েছিল তদন্তভার। আগের যে সরকার যে সময় ঘটনাটা ঘটেছে এবং তারা যেভাবে মামলাটা ধামাচাপা দিয়েছে, ওই সরকার যেহেতু নেই, আমরা আসলে মনে করছি কিছু হতে পারে, বাট যতক্ষণ পর্যন্ত না হয় কিছু, তখন পর্যন্ত এটা না মানে আনন্দিত হওয়ার বা খুব বেশি আশা হওয়ার কিছু নেই। শুরুর দিকে কিন্তু ওরা কথা বলতো এবং তারপরে কিন্তু আপনাদের সাথেও কিন্তু কথা তদন্তকারী সংস্থা বলেনি, কারণ তারা এটা নিয়ে কোনো তদন্ত আসলে করেনি। এবং আমাদের কাছে মনে হয় যে তদন্তকারী সংস্থা র্যাবকে দেওয়া হয়েছিল মামলাটা, যেন এটা ধামাচাপা দেওয়ার যে প্রক্রিয়াটা, যেহেতু তাদের প্রতি আসলে মানুষ একটা ভীতি কাজ করে, এটা যেন সম্পন্ন হতে পারে এর জন্য। নতুন নিয়োগ পাওয়া আইনজীবী শিশির মনির জানান, আন্তরিকভাবে কাজ করলে এতদিনে বের হয়ে আসতো হত্যা রহস্য। তদন্তভার পিবিআইকে দিতে আদালতে আবেদন করা হবে বলেও জানান তিনি। এই মামলার যদি বিচার না হয়, তদন্ত সঠিকভাবে করা না যায় এবং আদালতে সঠিক ব্যক্তিকে আনসারেবল করা না যায়, তাহলে এটি আমাদের দেশের জন্য কলঙ্কই থেকে যাবে, গণমাধ্যমের উপরও বিরাট বড় একটি আঘাত হিসেবে থেকে যাবে। আমরা চাইব এই তদন্তটি সবচাইতে দক্ষ টিম পিবিআই কর্তৃক তদন্ত হোক এবং স্বল্প সময়ের মধ্যে সবকিছু আদালতের সামনে উন্মোচিত হোক। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসা থেকে সাগর রুনির লাশ উদ্ধার করা হয়। সবশেষ তদন্তে বাসা থেকে অজ্ঞাত 2 ব্যক্তির ডিএনএ আলামত মিললেও শনাক্ত করা যায়নি খুনিদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশবিরোধী সব চক্রান্তের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিকেলে রাজধানীর শনির আখড়ায় ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। যৌক্তিক সময়ে রাষ্ট্র সংস্কার করে নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মৃতি স্মরণ রেখে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বানও জানান। পরে শহীদ পরিবারের মাঝে নগদ টাকা বিতরণ করেন জামায়াত নেতারা। গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছি। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হবে। একটা যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে এই শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। যাদের আত্মত্যাগের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় আসীন হয়েছেন, সেই পরিবারের পাশে আপনার প্রথম দাঁড়ানো উচিত। প্রত্যেকের জন্য মাসিক ভাতা নির্ধারণ করুন, আহতদের সুচিকিৎসার জন্য দেশের টাকা দিন, প্রয়োজনে বিদেশে প্রেরণ করুন। আপনারা বলেছেন, কিন্তু সেটা কার্যকরী হতে আমরা তেমন দেখছি না। এটাকে ত্বরান্বিত করা প্রয়োজন। আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের উপর নির্যাতনকারী ছাত্রলীগের বিচার সহ 3 দফা দাবিতে সমাবেশ করেছে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা। বিকেলে রাজু ভাস্কর্যে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দাবি করেন তারা। অভিযোগ করেন, শুধু জুলাইয়ে নয়, গত 15 বছর সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন করেছে ছাত্রলীগ। তাই সাম্প্রতিক হত্যাকাণ্ড সহ এসব নির্যাতনের জন্য দায়ীদের চিহ্নিত করে তাদের ছাত্রত্ব বাতিলের দাবি করা হয়। এছাড়াও জুলাই গণহত্যায় সমর্থনকারী শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে বরখাস্ত এবং বর্তমান সিন্ডিকেটের বিলুপ্তিরও দাবি জানান তারা। যে সমস্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যারা এই হামলায় দোষর এবং ছাত্রলীগের পক্ষে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের মার খাওয়াকে জায়েজ করেছিল, প্রত্যেকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয় যে সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয় সকল রকমের সিদ্ধান্ত নেয়, সেই সিন্ডিকেটের 18 জন মেম্বারের 12 জন এখনো ফ্যাসিবাদী আমলের। সিন্ডিকেট বিলুপ্ত করে দিয়ে জুলাই স্পিরিটকে ধারণ করে এমন ব্যক্তিদেরকে সিন্ডিকেটে অন্তর্ভুক্তের আহ্বান জানাই। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শিশুদের অংশগ্রহণ ও আত্মত্যাগ কখনই ভুলবে না জাতি। 5 আগস্টের আগে শিশুদের যেভাবে অবমূল্যায়ন করা হয়েছে তার কখনো হতে দেয়া যাবে না, এমন মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সকালে রাজধানীর শিশু একাডেমিতে শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করে তিনি একথা বলেন। 8 বছরের বাচ্চা গেছে, 13 বছরের বাচ্চা গেছে, 14 বছরের বাচ্চা গুলিবিদ্ধ হয়েছে, 16 বছরের বাচ্চা অন্ধ হয়েছে, 17 বছরের বাচ্চা নিহত হয়েছে। তারা যে কোমল, এই কথা তো এই সমাজ ভুলে গেছিল, যেটা আমাদের হৃদয়ের গভীরে বিদ্ধ হয়ে যেন থাকে। কারণ আমরা কোনোদিনও 5 আগস্টের আগে ফিরে যেতে চাই না।
দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন করেছেন রাজধানীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বিকেলে মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এই মানববন্ধন করেন সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদের শিক্ষকরা। এতে অংশ নেন মিরপুরের ৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। জীবনমান উন্নয়নে দশম গ্রেড বাস্তবায়নে বিভিন্ন ধরনের যুক্তি তুলে ধরে সরকারের কাছে এক দফা বাস্তবায়নের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। শিক্ষক হিসেবে এখানে আজকে দাঁড়িয়েছি, এটা খুবই লজ্জার ব্যাপার। আমরা এখন লজ্জা ভেঙে দাঁড়িয়েছি। এখন আমাদেরকে দেখে লজ্জা পাওয়া উচিত। যেই শিক্ষকরা তাদেরকে অবস্থান দিয়েছে, সেই শিক্ষকদেরকে আজকে এখানে রাস্তায় দাঁড়াতে হয়েছে। সকল পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ের একই যোগ্যতায় তারা আমাদের মতোই প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদেরকে পাঠদান করেন। আমরাও সেই সমান কাজই করি, কিন্তু তাদেরকে দশম গ্রেড দেওয়া হয়েছে, আর কিন্তু আমাদেরকে 13তম গ্রেড দিয়ে তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে রাখা হয়েছে। আমরা যে বেতন পাই তাতে আমরা মাসে 10 দিন কি 15 দিনও চলতে পারি না। একই শিক্ষাগত যোগ্যতায় অন্য অন্য ডিপার্টমেন্টে যেই দশম গ্রেড পাচ্ছে, কিন্তু আমরা সেই একই শিক্ষাগত যোগ্যতায় আমরা 13তম গ্রেডে আছি। চলতি মাসের প্রথম 28 দিনে দেশে রেমিটেন্স এসেছে 211 কোটি 31 লাখ মার্কিন ডলার। এই হিসেবে দৈনিক গড়ে দেশে প্রবাসী আয় এসেছে 7 কোটি 55 লাখ ডলার। গত আগস্টের 28 দিন এসেছিল 200 কোটি 76 লাখ ডলার। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য উল্লেখ করা হয়েছে। সেপ্টেম্বরের প্রথম 4 সপ্তাহে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে 58 কোটি 65 লাখ মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে 9 কোটি 25 লাখ, বেসরকারি ব্যাংকের মাধ্যমে 142 কোটি 86 লাখ এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 53 লাখ ডলার। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা হবে, তবে কেউ আইন ভঙ্গ করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। বিকেলে সচিবালয়ে গ্রামীণ ফোন লিমিটেডের লভ্যাংশ নির্ধারিত অংশ শ্রমিক কল্যাণ তহবিলে প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় কোম্পানির পক্ষ থেকে 1 বছরের লভ্যাংশের 0.5% হিসেবে তহবিলে 24 কোটি 44 লাখ 57 হাজার 442 টাকা দেওয়া হয়। শ্রমিক অসন্তোষ দূর করতে সরকার কাজ করছে বলে এ সময় উল্লেখ করেন তিনি। শ্রমিক অসন্তোষ যথেষ্ট কমে গিয়েছে আমাদের ঘোষণার পরে। কিছু জায়গায় শ্রম আইনের বহির্ভূত কিছু দাবি আছে, সেগুলো তো আমরা অ্যাকোমোডেট করতে পারবো না। এর বাইরেও কিছু জায়গায় ক্রিমিনাল অফেন্সের খবর আমরা পাচ্ছি। আগেই বলে দিয়েছিলাম যে এক্ষেত্রে যারা আইন ভঙ্গ করবে তাদেরকে তো অবশ্যই আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা নিবে। আইন শৃঙ্খলা ভঙ্গ করলে অ্যারেস্ট করা হচ্ছে। আন্দোলন করার যে গণতান্ত্রিক অধিকার সেটাকে সম্মান করি, কিন্তু আইন শৃঙ্খলা ভঙ্গ করলে সেক্ষেত্রে আমাদের মেরামতের জন্য 14 দিন 3.5 ঘন্টা করে বন্ধ থাকবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। সংশ্লিষ্ট সব এয়ারলাইন্স ও সংস্থাকে বিষয়টি জানাতে ইতিমধ্যে নোটিশ জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে 1 অক্টোবর থেকে 14 দিন রাত 1টা থেকে ভোর 4:30 পর্যন্ত বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা। এ কারণে ফ্লাইট সূচিতে পরিবর্তনের সম্ভাবনা আছে। যাত্রীদের ফ্লাইটের হালনাগাদ তথ্য অগ্রিম জানাতে এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যাত্রীরাও ফ্লাইট সূচি নিশ্চিত হতে প্রয়োজনে বিমানবন্দরের কল সেন্টারে যোগাযোগ করতে পারবে। উজানের ঢলে বিপদসীমার ওপরে বইছে তিস্তার পানি। প্লাবিত হচ্ছে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটের নিম্নাঞ্চল। ফসলের ক্ষেত তলিয়ে যাওয়ার পাশাপাশি ঝুঁকিতে জনজীবন। স্থানীয়দের অভিযোগ, নদী শাসনের অভাবে প্রতি বছরই ভয়াবহ ক্ষতির মুখে পড়তে হচ্ছে লাখো মানুষকে। অধিকার কর্মীদের মতে বিগত সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই তিস্তা উত্তরের মানুষের অভিশাপে পরিণত হয়েছে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাদের রিপোর্ট। উজানের ঢল আর টানা বর্ষণে ভয়ঙ্কর রূপ উত্তরের তিস্তার। শনিবার মধ্যরাত থেকে বিপদসীমার উপর দিয়ে বইছে পানি। চাপ সামাল দিতে খুলে দেওয়া হয়েছে ডালিয়া ব্যারেজের 44টি জলকাপাট। পানির ঢলে তলিয়ে গেছে রংপুরের 4 জেলা, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটের চর ও নিম্নাঞ্চল। হাজারেরও বেশি ঘরবাড়িতে এখন হাঁটু থেকে কোমর পানি। শুধু রান্নার কষ্টই বাড়েনি, বিপাকে পড়তে হয়েছে গবাদি পশু ও ফসলি জমি নিয়েও। অনেকে উঁচু স্থানে আশ্রয় নিয়ে রান্না করছেন যৌথভাবে। 4 জেলার কয়েকশো কিলোমিটার এলাকা এখন পানিতে ভাসছে। তলিয়ে গেছে শত শত হেক্টর জমির আমন, বাদাম সহ বিভিন্ন ফসল। পানির মধ্যে থেকে আমরা এখন যে এইখানে বেলা হয়েছে আমরা অনাদারি আছি। দিঘির পারে কোনো আন্না মানা করে খাইছেন, আমরা কোনো পাইছি না।
আমার কোন চেয়ারম্যান মেম্বারে একজন না, একটাও করে না, ওরা মারিঙ্গানি করে খাইতেই থাকে। কৃষিকাজ তারা ঠিক মতন আবাদ সুবাদ করতে পারতেছে না পানির জন্য। এদিকে বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের সহায়তায় সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। বাংলাদেশ অংশে তিস্তার 115 কিলোমিটারের মধ্যে 100 কিলোমিটারই চরম ঝুঁকিপূর্ণ। ফলে দীর্ঘ সময় টেকসই সমাধান না নেয় প্রতি বছর উত্তরের 5 জেলায় ক্ষতির পরিমাণ অন্তত 1 লাখ কোটি টাকারও বেশি। অধিকার কর্মীরা বলছেন, চীন ভারতের দ্বৈরথে আটকে যাওয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে এখনই, সেটিও নিজস্ব ব্যবস্থাপনায়। তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান উপদেষ্টা বলতেছেন সামাজিক বিনিয়োগের কথা, এখানে তিস্তা পরে 2 কোটি মানুষ ছিল। যদি বন্ড ছাড়া হয়, যদি অর্থ চাওয়া হয়, 2 কোটি মানুষই কিন্তু এই অর্থ যোগান দিতে প্রস্তুত। তা আমাদের নিজস্ব ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা কিন্তু ভারতের অপেক্ষায় ঝুলিয়ে রাখা যাবে না। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে পানি বৃদ্ধির হার দ্রুতই কমে আসবে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। উদ্দেশ্য প্রণোদিতভাবে গজলডোবা বাঁধ খুলে রংপুরে আকস্মিকভাবে বন্যা সৃষ্টির প্রতিবাদে সমাবেশ করেছে তিস্তাপাড়ার শিক্ষার্থীরা। বিকেলে রাজু ভাস্কর্যের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে শিক্ষার্থীরা দ্রুত তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টন চুক্তি বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। বলেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণেই এতদিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি। কেউ যদি দিল্লির সঙ্গে আপোষ করে ক্ষমতায় আসতে চায়, তাদের রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আমাদের দেশের যারা এই নদী নিয়ে কাজ করেন, সরকারে বসে থাকেন, তারা কেউই এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক মহলে একটা সমাধানমূলক প্রস্তাবনা, সমাধানমূলক বাস্তবায়ন তারা করে নিয়ে আসতে পারেন নাই। দিল্লির সাথে আমাদের বক্তব্য হবে, চোখে চোখ রেখে আমরা কোনো নতজানি অবস্থায় দিল্লির সঙ্গে বসতে পারি না। যদি কোনো গোষ্ঠী তারা দিল্লির সঙ্গে আঘাত করে বাংলাদেশের ক্ষমতায় আসতে চায়, ছাত্র জনতা রাজপথে থেকে তাদেরকে প্রতিহত করবে। সাকিব আল হাসানের ব্যাপারে এবার সরকারের অবস্থান স্পষ্ট করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। জানালেন, ক্রিকেটার হিসেবে নিরাপত্তা দিলেও ব্যক্তি সাকিবের বিরুদ্ধে জনরোষ সামলানোর দায়িত্ব নেবে না সরকার। এদিকে সাকিবের বিদায়ী টেস্ট ঘরের মাঠে খেলার সম্ভাবনা দেখছে না বিসিবি। রোববার যুব ও ক্রীড়া উপদেষ্টা জানালেন, ক্রিকেটার সাকিবের নিরাপত্তা নিয়ে প্রশ্ন না থাকলেও ব্যক্তির অপরাধের দায় নেবে না সরকার। জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না। শেখ হাসিনাকেও তো নিরাপত্তা দেওয়া যায়নি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তো সেই জায়গাটা রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন বলে আমি মনে করি। কিন্তু একজন খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেয়াই আমাদের দায়িত্ব, এবং সেই দায়িত্বটা আমরা পালন করব। দেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট খেলার সম্ভাবনা দেখছেন না এক সময়ের শিক্ষক এবং বর্তমান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও। অনেকের মতোই আমিও চাই যে ওর মতো একজন খেলোয়াড় দেশের মাটিতে খেলা শেষ করবে। আনফর্চুনেটলি অনিবার্য কারণবশত সেটা হয়তো এই মুহূর্তে সেই সম্ভাবনা দেখছি না। দীর্ঘ 2 দশক ক্রিকেটার সাকিব আল হাসানের পরিচয় ছাপিয়ে এখন তার রাজনৈতিক পরিচয়কেই বড় করে দেখছে বিসিবি এবং সরকার, যার কারণে সেই সাকিব নামের বলকে একে অন্যের কোর্টে ঠেলে দেওয়ার মাধ্যমে এই সাকিব আল হাসানের ইতিটা কীভাবে ঘটবে তা এখন অনিশ্চিত। বিসিবির পদক্ষেপ নেওয়া উচিত এই জায়গায় যেন সাকিব নিরাপত্তা স্থানে মিডফিল্ডের মাঠে শেষ টেস্টটা খেলে যেন বিদায় নিতে পারে। তো এইটুকু যদি বিসিবি করতে না পারে, এরা বিসিবির অনিচ্ছা, আসলে এরা সেফটি চাইলেই দিতে পারে। ফারুক আহমেদ আছে না বিসিবি এখন নতুন সভাপতি, উনি পারে। কিন্তু হোম অফ ক্রিকেটে দেশসেরা অলরাউন্ডার এখন প্রায় অতীত। নাম, যশ, খ্যাতি ভুলে একটা বিদায়ী ম্যাচ খেলাটাই যেন অসম্ভব হয়ে পড়েছে সাকিবের। আর সেটা দেশের মাটিতে হবে কিনা সে উত্তর এখন সময়ের কাছে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ডেঙ্গুতে একদিনের রেকর্ড, 8 জনের মৃত্যু, শনাক্ত 1200-র বেশি। প্রথম দিকে লক্ষণ প্রকাশ না পাওয়া হয়ে উঠছে প্রাণঘাতী। লার্ভা নিধনে লোক দেখানো তৎপরতার অভিযোগ। সমবায় ব্যাংকের ভল্ট থেকে 12,000 ভরি স্বর্ণ গায়েব, 4 বছর পর প্রকাশ্যে এলো ঘটনা। দুদকের মামলায় আদালতের 7 কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র। এবং জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলা, আত্মসমর্পণের পর কারাগারে মাহমুদুর রহমান। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি বিএনপির। এই ছিল সময় সংবাদ, সঙ্গেই থাকুন সময়।